বিএড পড়ার পর এমএ পড়ার কথা, কিন্তু এবার আবার বাবা বদলি হলেন, এবার দিল্লি থেকে কলকাতা, এবং কলকাতায় আসার পরপরই দিদি বিয়ে হয়ে গেল, সুতরাং এমএ আর পড়া হলো না। কবছর পরে স্কুলের শিক্ষক হিসেবে দিদি শিক্ষকতা করতে থাকলেন। শিক্ষকতা করেন, কিন্তু না আছে বিএ অনার্স, না আছে এমএ, অর্থাৎ নিয়ম অনুযায়ী তাকে উঁচু ক্লাসে পড়াতে দেওয়া হতো না। এই মহা মুশকিল থেকে মুক্তি পাওয়ার জন্য দিদি নানাভাবে এমএ টা করে নেওয়ার চেষ্টা করতেন, এবং শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1965 সালে সেই সুযোগ করে দিয়েছিল সান্ধ্য বিভাগ খুলে। সেই সান্ধ্য বিভাগে একদিকে সংসার চালিয়ে একদিকে স্কুল করে সান্ধ্য বিভাগে পড়ে দিদি এমএ পাশ করেছিলেন, এবং পরীক্ষা যখন দিতে বসলেন তখন আমার দ্বিতীয় ভাগ্নে তার পেটে। এই অবস্থায় দিদি সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে, সান্ধ্য এবং দিনের বিভাগের ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পদক পেয়েছিলেন। এমনই ছিল আমার চ্যাম্পিয়ন দিদি। এই শেখার, জানার, পড়ার আগ্রহ শেষ পর্যন্ত বজায় ছিল। অবসর গ্রহণের পরেও তিনি জাপানি ভাষা কিছুটা আয়ত্ত করে কিছুদিন কনসুলেটে জাপানি পড়িয়েও ছিলেন। এই কবছর আগে তিনি আমাকে একবার ক্ষোভ প্রকাশ করেছিলেন কম্পিউটার ব্যবহার না করতে পারার। তো তাকে নিয়ে কদিন বসেছিলাম কম্পিউটার নিয়ে, এবং চমৎকৃত হয়ে দেখেছিলাম কত সহজে সব কৌশল তিনি সহজেই আয়ত্ত করে ফেলেছিলেন। এই হচ্ছে আমার চ্যাম্পিয়ন দিদি। আশা করি আমি যে গর্ববোধ করি তার কিছুটা আভাস আপনাদের দিতে পারলাম। নমস্কার। কাছের লোক চলে যাওয়ার পরে তার সম্পর্কে কিছু বলা খুবই কঠিন, বিশেষত তিনি যদি মা হন, সেই মার পক্ষে নৈর্ব্যক্তিকভাবে কিছু বলা তার সম্পর্কে খুবই শক্ত। নানান স্মৃতি, নানান ঘটনা আমাদের সবাইকে এখন ঘিরে আছে। মার নানান দিক ছিল, যেমন ছোট্ট কয়েকটা কথা হলে হয়তো আপনারা বললে বুঝতে পারবেন। আমরা সচরাচর বাড়িতে কেউ কোনো অভিধান বা ডিকশনারি ব্যবহার করতাম না কখনো। আমাদের যদি কখনো কোনো বানান জানার দরকার হতো, এবং সেটা এই বয়সেও যখন মার থেকে দূরে থাকতাম, আমার মনে হতো যে এই কুড়েমি হতো যে আবার ডিকশনারিটা দেখবো, আবার চলন্তিকাটা পারবো, অভিধানটা দেখবো। মাকে ফোন করতাম, এবং মা তখন বলতেন বানানটা। তার একটা আশ্চর্য সহজাত ক্ষমতা ছিল এই বানানের ব্যাপারে, এবং বলতেন তোদের নত্যসত্ত্ব জ্ঞান হলো না এখন, কি করে পড়াস, কি যে পড়াস বুঝতে পারি না। এবং আমাদের বাড়িতে আরেকটা ব্যাপার ছিল, আমার বিষয় বাংলা সাহিত্য, আমার দাদা পড়েছেন ইতিহাস নিয়ে, আমার বাবা কাজ করতেন ফ্যাক্টরিতে, তার বিষয় মেটালার্জি। আমরা যে বিষয় নিয়ে লিখি না কেন, সেটা কোনো চিঠি হোক, সেটা কোনো ব্যাংকের দরখাস্ত হোক, সেটা কোনো প্রশ্নের উত্তর হোক, সেটা কোনো প্রবন্ধ হোক, যতক্ষণ পর্যন্ত না মা সেটায় চোখ বোলাতেন এবং তিনি বলতেন যে ঠিক হয়েছে, আমরা কেউই কিন্তু সন্তুষ্ট হতাম না। এই কিছুদিন আগে অবধিও আমি মাকে লেখা দেখিয়েছি, এবং মা তার থেকে ভুলও ধরেছেন। কাজী, এবং এটা শুধু লেখার ব্যাপারে নয়, বা এই যে বানানের ব্যাপারে নয়, এই জিনিসটা কিন্তু মার আমাদের পারিবারিক যত আত্মীয় স্বজন আছেন, সেটা ছড়িয়ে ছিটিয়ে তাদের প্রত্যেকের সম্পর্কে কি আত্মীয়তা, তারা কি দূর সম্পর্কের আত্মীয়, এবং তাদের জন্মদিনগুলো অবধি, তাদের বিয়ের দিন, তাদের মৃত্যুর দিন, এগুলো মার অদ্ভুতভাবে মাথায় থাকতো। এবং মা যেটা করতেন, আগে যখন ডাকে কার্ড পাঠানো হতো, মা নিজে গিয়ে কার্ড পাঠাতেন কিনে। তো গত বছর 10 ধরে এই কম্পিউটারের প্রচলন বেড়ে যাওয়ার পর মা একটা ফোন করতেন, করে বলতেন, ওরে অমুকের জন্মদিনটা আসছে, অমুকের বিবাহ বার্ষিকীটা আসছে, একটু কার্ডটা মনে করে পাঠিয়ে দিস। কাজী এখন আমরা কার কাছে যাব?
কারা এইসব কথা মনে করিয়ে দেবে? এইসব কথা মনে হচ্ছে। এখন গান, মার অন্যতম ছাত্র ভাস্কর মজুমদার। মনে রেখো মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছে না আছে, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আঁখে পাতে, যদি জল আসে আঁখে পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ পথে, মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয়, না